ভাইয়া, কি করছেন? আমি আপনাকে কেন বিয়ে করব? ছেড়ে দিন আমায়। আমি কবুল বলব না। বিয়ে করব না আমি। আপনার তো ইভা আপুর সাথে বিয়ে হবে। আপু সেজেছিল আপনার জন্য। আপনি এখানে কি করছেন? প্লিজ ছেড়ে দিন আমায়। আমি বাড়ি যাব। কম্পিত এক ষোড়শী কন্যার গলা। নিজেকে ছড়াতে ফটাফট ছটফট করছে সেই ষোড়শী কন্যা। তবুও ছাড়াতে পারছে না নিজেকে। মেয়েটার নরম হাত দুটো শক্ত করে চেয়ারের হাতলের সাথে এঁটে বেঁধে রাখা। পা দুটো একইভাবে চেয়ারের পায়ের সঙ্গে শক্ত করে বাঁধা। ভয়ের তোপে বিন্দু বিন্দু ঘামে চিকচিক করছে মেয়েটার দুধে আলতা মুখশ্রী। নাকের ডগায় মৃদুমন্দ ঘাম জমেছে। লালচে বর্ণ ধারণ করেছে নাকের ডগায়। সাথে সাথে নেত্রপল্লব। ভয়ে বুক দুরুক মেয়েটার। এতক্ষণ ভয় লাগেনি, এখন সব রাজ্যের ভয় ঘিরে ধরেছে ছোট্ট হৃদয়ে। সামনের চেয়ারে সামনের দিকে ঝুঁকে বসে আছে 23 বছর বয়সী রুডভিক কাবির রুদ্র। কাবির পরিবারের ছোট ছেলে। রকচটা স্বভাবের বেপরোয়া ছন্নছাড়া বদমেজাজি রুক্ষ একটা ছেলে, যার কাছে কারোর পরোয়া নেই। সে এই মেয়েটার আর কি পরোয়া করবে? হাতে হুইস্কির বোতল ওর। পরপর অনেকগুলো বোতল খালি করেছে 2 ঘন্টা ধরে। মেয়েটার ভয়াত চিৎকারে বিরক্ত হয়ে নেশালো কণ্ঠে বজ্র ধমক দিল রুদ্র। চুপ, একদম চুপ। আমার ওপর উঁচু স্বর পছন্দ নয় আমার। চুপচাপ যা বলছি তাই করবি, তাহলে ছেড়ে দেব। এই সাদা ভাল্লুকটা তোকে যা বলতে বলছে তাই বল। ঝটপট বল, ফাস্ট। শেষের কথাটা কণ্ঠ চিপে দাঁত পিষে বলল। ভয়ে শুল্ক ঢোক কিনল সামনের জুব্বা পরিহিত দাড়িওয়ালা মৌলভী একটা। চোখে মুখে তার বীভৎস আতঙ্ক। কপালে তারও ঘাম জমেছে। গলা শুকিয়ে আসছে এই ভয়ের, এই ছেলের ক্ষুব্ধ ভাবমূর্তি দেখে। তিনি ঢোক গিলে কপালে ঘাম মুছলেন। মাথা টুপিটা খুলে পকেটে ঢোকালেন। কম্পিত হাতের কলমটা কাগজে বসিয়ে থেমে থেমে আবার বললেন, গুটিয়ে যাও মেয়েটার উদ্দেশ্যে। তো তোমার নামটা আরেকবার বলো মা। বানান করে বলবে কেমন? ভুল করলে বিয়ে হবে না। মেয়েটা ফুপিয়ে কেঁদে উঠল এবার। হাত পা ছোড়াছড়ি করার চেষ্টা করে চেঁচিয়ে উঠল। বলবো না আমি, কিছুতেই বলবো না। বিয়ে করবো না, ছেড়ে দিন আমায়। আমার ব্যথা লাগছে হাতে, ভাইয়া প্লিজ ছেড়ে দিন। বাড়ি যাব আমি। আমার দাদুমণি। হাতের হুইস্কির বোতলটা নোংরা ধুলোবালি জমা মেঝেতে ছুঁড়ে মারল রৌদ্র। মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে চারদিকে ছড়িয়ে পড়ল কাচের টুকরো। চমকে ছিটিয়ে গেল মেয়েটা। শ্বাস আটকে নিয়ে চুপ করে গেল ধক করে। রৌদ্র হুঙ্কার ছাড়ল। শাট আপ রাবিশ। যদি আর একবার এসব ফ্যাচ প্যাচ করিস না, তাহলে মুখ ভেঙে দেবো তোর। তোকে তুলে এনেছি আমি এত সহজে ছাড়ার জন্য নয়। আগে আমার কাজ হবে, তারপর তো ছাড়বো তোকে। তোকে ছাড়বো, তবে কাবির পরিবারে নিয়ে গিয়ে। বউ হবে তুই কাবির পরিবারের। রুডভির কাবির রৌদ্রের বউ, বুঝলি? কাবির পরিবারের বেপরোয়া ছেলের বউ হবি তুই। এই বেপরোয়া ছেলেকে নাকি কেউ বিয়ে করবে না বলেছে আমার বাপ। তাই তো ওই রাস্কেলটা ভেগেছে। বাস্টার্ড গার্ল। ওকে তো পরে দেখে নেব। ছাড়বো না আমি ওকে। আর এখন তোকে ছাড়বো না। চুপচাপ বল। বল, নাম কি তোর? মেয়েটা চুপসে গেছে। কান্না চেপে রাখতে না পেরে ফিকরে উঠল ঠোঁট ভেঙে। মৌলবী লোকটা ফের ভয়ে ভয়ে নরম কণ্ঠে শুধালেন। বলো মা, নামটা বলো, নয়তো তোমার সাথে সাথে এই ছেলে আমাকেও ছাড়বে না। ভয়াত মেয়েটা ঠোঁট উল্টে ছলছল চোখে তাকায়। মৌলবী লোকটার চোখেও অসহায়ত্ব। তাকে তুলে আনা হয়েছে এখানে। ভয় দেখিয়ে জোরপূর্বক এখানে বিয়ের ব্যবস্থা করতে বলা হয়েছে। রুদ্রের দুই বন্ধু রোহান আর সৌভিক রুদ্রের কথায় এনাকে এখানে তুলে এনেছে। মাগরিবের পর মসজিদ থেকে সবে বেরিয়েছিলেন তিনি। অমনি দুটোর পাজা কোলা করে এনাকে গাড়িতে উঠিয়ে নিয়ে এসেছে এখানে। প্রাণ ভয়ে ভীত তিনি। রৌদ্রের অবস্থা দেখে আরও বেশি কুঁচকে গেছেন। এইসব থেকে থেকে মেয়েটাকে চেঁচিয়ে গলা ফাটাতে দেখেছেন। হাত পা বাঁধা ছোট্ট মেয়েটার দেখেই বয়স আন্দাজ করা যায়। ফুটফুটে সুন্দর চেহারার গড়ন, যে গড়নে আতঙ্ক স্পষ্ট। মায়া লাগে মৌলবী লোকটা, কিন্তু তার হাত বাঁধা উচ্চ বাঁধনে কিচ্ছু করার নেই। রৌদ্রের ক্ষিপ্ত অবস্থা দেখে গলা শুকিয়ে আসছে। নেশার ঘোরে টলছে রৌদ্র। চোখ বিভৎস লাল, ভেজা বোধ হয়। চোয়াল শক্ত, মাত্রাতিরিক্ত। শ্যামলা চেহারা আরও বেশি তামাটে হয়ে গেছে। ক্ষোভের দরুন ফুলে উঠেছে কপালের শিরা উপসেরা। পাশ থেকে আরও একটা হুইস্কির বোতল তুলে নিল রুদ্র। ছিপি খুলে চুমুক বসালো বোতলের মুখে। তপ্ত চোখ নিভে আসছে। বহুত নেশা করেছে আজ। বেহিসেবি অ্যালকোহল পেটে পড়লে নেশা হবারই কথা।
বর বেশ রৌদ্র শরীরে, আজ তার বিয়ে ছিল। পরে চুমুকে ঢকঢকে অর্ধ বোতল খালি করলো সে। এক মুহূর্ত অপেক্ষা হলো না, চেয়ারের হাতলে শক্ত বাড়ি মেরে ভাঙলো কাচের বোতলটা। ভয়ে আতঙ্কে চোখ মুখ খিচে চেঁচিয়ে উঠল ষোড়শী কন্যা। এক টুকরো কাচ ছুটে গিয়ে গেড়ে বসলো কপালের ডান পাশে ভ্রুর উপর। নিমিষে ফিনকি দিয়ে রক্ত গলিয়ে বেরোলো। সুযোগ আর্তনাদে বাঁধা হাত পা খিচে কুকিয়ে উঠল মেয়েটা। রুদ্র ভ্রুক্ষেপ দেখালো না, তেড়ে গিয়ে ভাঙা কাচের বোতলটা চেপে ধরল মৌলভী লোকটার গলার নিকট। অন্য হাতে ঘাড় চেপে ধরল লোকটার। তরতর করে কেঁপে উঠল লোকটা। দাঁত খিচে হুঙ্কা ছাড়ল রুদ্র। এই, নাম বল, কি নাম তোর? যদি না বলিস তাহলে এই বুড়াটাকে মেরে দেবো আমি, আর তারপর তোকে। যদি কাজে না আসিস তাহলে রেখে কি করব তোকে? আর এই উইটনেস, একে রেখেই বা কী করব? রোহান, কিল হিম। লোকটাকে ছুঁড়ে মারল রুদ্র। অতপর মাথা চেপে ধরল নিচের। ভয়ে আতঙ্কে ছোট্ট মেয়েটা ডুকরে উঠল ব্যথা নিয়ে। না, কিচ্ছু করবেন না ওনার, আমি নাম বলছি, যা বলবেন তাই করছি, তবুও ছেড়ে দিন। ফিচেল হাসল রুদ্র। মৌলবী লোকটাকে সৌভিক তুলে বসালো। বড় বড় শ্বাস ফেললেন লোকটা। মেয়েটা থামল, কেঁপে কেঁপে বলল, এরপরে আমাকে ছেড়ে দেবেন তো? বাড়ি যাব আমি। রুদ্রের শরীর দুলে ওঠে। দেব। আশ্বাস পেয়ে মেয়েটা মিনমিলে গলায় নাম উচ্চারণ করল। আমার নাম মেঘা। পুরো নাম বল। ইভারা তাসনিম মেঘা। মৌলভী কম্পিত হাতে কাঁপতে কাঁপতে কাগজে বিবাহপত্র লিখলেন। রৌদ্র ঘাড় ডলছে বারবার, চোখ নিভে আসছে। সব তালগোল পাকিয়ে যাচ্ছে নেশার প্রভাব বিস্তার হতেই। রোহান একবার আর চোখে তাকালো সৌভিকের দিকে। রুদ্র আজ প্রচুর অ্যালকোহল খেয়েছে, ওরা বারণ করতেও সাহস পায়নি। কারণ আজ এখানে যা হচ্ছে সবটার পেছনে ওরাই দায়ী। ওদের দেওয়া তাড়নার জন্য রুদ্রের বেপরোয়াপনা বেড়েছে আজ। এই পুচকে মেয়েটাকে তুলে এনে বিয়ের জন্য ফোর্স করেছে রুডভিক কাপির রুদ্র। সবটাই সৌভিক আর রোহানের দেওয়া উটকো ডেয়ারের ফল এসব। পরিস্থিতি বিগড়ে গেছে, আর সামলানো সম্ভব নয়। রুদ্রকে থামানো সম্ভব নয় এই মুহূর্তে। থামানো গেলে এই অবধি জল গড়াতো না। ভ্রু নাচালো সৌভিক। নেশার টাল সামলাতে না পেরে পেছনের দিকে পিছিয়ে ধপ করে মেঝেতে পড়ে গেল রুদ্র। অমনি ধপ করে উঠে ছুটে গেল দুই বন্ধু। রোহান বিচলিত হয়ে বলল, রুডি ব্রো, আর ওকে? রুদ্র ঝটকা মেরে দূরে সরালো রোহানকে। ডোন্ট টাচ মি, দূরে সর। ওই সাদা বেয়ারটাকে ফার্স্ট হাতে চালাতে বল। সময় নেই আমার হাতে। মৌলভী কেঁপে কেঁপে দ্রুত হাত চালালেন। মেঘা কাঁদছে তিরতির করে। কপালের কাছটায় চিনচেনে ব্যথা অনুভূত হচ্ছে। রক্ত গড়িয়ে পড়ছে চোখের কার্নিশ বেয়ে। চোখে ঝাপসা দেখছে মেয়েটা। রুদ্রকে এই মুহূর্তে খ্যাপাটে কোনো পাগলের থেকে কম কিছু লাগছে না। মেঘা কোথায় ওকে ভালোভাবে ভেবে ভাব জমাতে গেল, আর এই উগ্র লোকটা এখানে তুলে আনলো ওকে। ঠোঁট কামড়ে ফিকরে ফিকরে উঠছে মেঘা। বাধা হাত কচলাচ্ছে। মৌলভী লোকটা একটু থেমে বললেন, কাবির নামের দেনমোহর উল্লেখ করতে হয়। কত উল্লেখ করবো বাবা? রুদ্র বুঝল না নেশার ঘোরে। অস্ফুট বলল, দেনমোহর কি? এটা স্ত্রীর সম্মানসূচক অধিকার। বিয়েতে দেনমোহর দিতে হয়। কত দিতে হয়? সামর্থ্য অনুযায়ী দিতে হয়। মদ গেলে টাকা পাই না, আমার আবার সামর্থ্য? বলে শেরওয়ানির পকেটে হাত ঢোকালো। পকেট ফাঁকা, কিছুই নেই ওর কাছে। দুলতে দুলতে মাথা ঝাঁকায় রুদ্র। সামন পকেটের পাশে একটা ফ্লাওয়ার প্রিন্ট লাগানো স্বর্ণের তার। ছেলেদের স্বর্ণ পরতে নেই, রুদ্রের মা এটা শেরওয়ানিতে লাগিয়ে দিয়েছে তাই। রুদ্র হ্যাচকা টানে সেটা খুলল, বাড়িয়ে দিয়ে বলল, এটা দিয়ে দিন। শেষমেশ দুজনের সাক্ষ্য নিয়ে কাগজে কলমে কাবিন নামায় বিয়ে স্বাক্ষরিত হলো। দুটো সাইন হওয়ার পরপর মৌলভী লোকটা প্রাণ ভয়ে পালালেন সবটা শেষ করে। রুদ্র ইশারা করতে মেঘার হাতের বাঁধন খুলে দিল সৌভিক। অমনি প্রাণ ফিরে পেল মেঘা। উঠে দাঁড়ালো। রুদ্রকে নিজের দিকে টলতে টলতে এগোতে দেখে কয়েক কদম পেছালো মেয়েটা। ছাড়া পেয়েছে এবার। কয়েক ধাপ পিছিয়ে পথ ফাঁকা পেয়ে দ্রুত পিছু ফিরতে উদ্যত হলো ষোড়শী কন্যা। অমনি হ্যাচকা টান পড়ল মাথায় লম্বা হাঁটু সমান বিরনিটায়। থমকে গেল ছটফটে উদ্যত পা যুগল। ব্যথায় কুঁকড়ে উঠল মেঘা। রৌদ্র বিরুনিটা হাতে পেঁচিয়ে ঝটকা মেরে মেঘার ছোট্ট দেহটাকে টান মেরে এনে ফেলল নিজের বুকের ওপর। ছোট্ট ষোড়শী কন্যার চুলের মুঠি শক্ত করে চেপে ধরল। চোখ মুখ খিচে হাত ছুঁড়ে কুকিয়ে উঠল মেধা। রৌদ্র নিভু চোখে মেয়েটার ব্যথাতুর মুখপানে তাকিয়ে দাঁত কিরমিরিয়ে বলে হিসিয়ে, কোথায় পালাচ্ছিস স্টুপিড গাল? বাইরে ছেড়ে দিন প্লিজ, লাগছে আমার।
আপনি বলেছিলেন আপনি আমাকে বাড়িতে যেতে দেবেন। দেবো তো, তবে সেটা কাবির ম্যানশনে। এখন আমার সাথে যাবি তুই, আমার সাথে চল। আমার বাড়িতে আমাকে বাঁধার জন্য বউ প্রয়োজন, হয়েছিস তুই আমার বউ। এই তো তুই আমাকে বিয়ে করলি, এবার চল আমার বাপকে গিয়ে তোর সাথে পরিচয় করিয়ে দেই, দেখাই তার রিকলেস ছেলেকে কেউ একজন বিয়ে করেছে। একটা ভেঙেছ তো কি হয়েছে, আর একটা তো জুটেছে। তুই জুটেছিস, নিজে এসেছিস আমার কাছে, আর ছাড়ছি না তোকে। লেটস গো ওয়াইফি। চুলের মুঠি ছেড়ে হাত ধরে টানতে গেলে ঝাড়া মেরে রৌদ্রের হাত ছাড়ালো মেঘা। সর্বশক্তি দিয়ে গলা চিরে চিৎকার করলো এক পর্যায়ে, ইউ বিস্ট! যাবো না আমি আপনার সাথে। আপনি খুব খারাপ। আমি বাড়ি যাব, আমার দাদুমণি অসুস্থ, চিন্তা করবে আমার জন্য। যেতে দিন আমায়। রুদ্র তেতে ওঠে, ঘাড় ডোলে আবারও। ঘাড় ঘুরিয়ে এবার চেপে ধরে মেয়েটার নরম চোয়াল। রিজেকশন? আমাকে? আই হেট ইট, আই হেট রিজেকশন। চোয়াল ছাড়তেই মেঘা কিরমিরিয়ে উঠে ক্ষোভের বসে। এতক্ষণে তৈরি করে জমানো ভয় এক ঝটকায় উপড়ে ফেলে, খিচে ফেলে চোখ মুখ। ঝাপসা চোখে জ্বলন্ত আগুনের ঝিলিক বয়ে যায়। রুদ্রের ললাটে চেহারার তুলনায় ওর ছোট্ট চেহারাখানা নগণ্য। মেঘা শূন্য মস্তিষ্কে দুহাতে শেরওয়ানির কলার টেনে ধরল রুদ্রর। বৃদ্ধা আঙুলে ভর করে শরীর উঁচিয়ে আকুচ্ছিত দাঁত চেপে ধরল রৌদ্রের গলার নিকট। দাঁত বসে সর্বশক্তি নিয়োগ দিল সেখানটায়। নেশার টালে রৌদ্র চোখ খিসল, কপালে শিরা উপশিরা ফুলে উঠল দপ করে। রোহান আর সৌভিক ছুটে আসতে গেলে হাত উঁচিয়ে বাধা দিল রৌদ্র। নিজে কিরমিরিয়ে ঝটকা মেরে ছিটকে ফেল মেয়েটাকে। দু কদম পৌঁছাতেই সৌভিক সামলে নিল মেঘাকে। রৌদ্র গলায় হাত বসালো, চিনচিন করে উঠে গন্ধদেশ। তত্তর করে ক্ষুব্ধতা বাড়ে রুদ্রের। তেরে গিয়ে কিছু না ভেবেই সচরে একটা থাপ্পড় বসা মেঘার গালে। মাথা চড়কে ওঠে মেঘার, চক্কর দিয়ে ওঠে আশপাশ। থাপ্পড়ের টাল সামলাতে ওঠার আগেই ওর গলা চেপে ধরল রুদ্র। খড়খড়ে শক্ত হাতে সর্বোচ্চ শক্তি দিয়ে চেপে ধরল চিকন মেয়েলি গ্রীবা। দাঁত খিচুনি দিয়ে উঠল, স্পর্ধা দেখাস না, এইটুকু একটা মেয়ে, আমাকে আঘাত করিস। মুহূর্তেই শ্বাস রোধ হয়ে আসলো মেঘার। রৌদ্রকে রোধের চেষ্টা করে বিফল হলো। চোখ উল্টে আসলো মুখশ্রী বিবর্ণ হয়ে। ফর্সা ধবধবে চেহারা রক্তিম বর্ণ ধারণ করলো। এবার বাড়াবাড়ি মাত্রা বেড়েছে। সৌভিক আর রোহান থামালো রৌদ্রকে, টেনে টুনে ওকে দূরে সরালো মেঘা থেকে। সব রাগ ক্ষুব্ধতা এই মেয়েটার উপর নিংড়ে পড়ছে রৌদ্র। মেঘা কাঁপছে, ছাড়া পেতেই জোরে জোরে শ্বাস নিতে লাগলো ও। হিসিয়ে হিসিয়ে উঠল রৌদ্র, আবার তেড়ে আসতে চাইলো। ওকে ধরে বেঁধে আটকালো সৌভিক। আরে ভাই, পাগল হয়ে গেছিস তুই? অনেক হয়েছে। এই মেয়েটার ওপর উঠে পড়ে লেগেছিস কেন তুই? অন্যের ঘরের মেয়ে, চিনিস না জানিস না, ফোর্স করে যা করেছিস সিনাফ হয়েছে। রাগের মাথায় ভুলভাল কিছু করতে চাস না। এক্ষুনি যদি কিছু হয়েছে তোর। মেঘা শরীর অবশ হয়ে আসে। থাপ্পড়ের পর 5টা আঙুলে স্পষ্ট দাগ পড়েছে ফর্সা গালে। উন্মুক্ত গলায় কালছে আঙুলের ছাপ। উল্টানো চোখ জোড়া স্বাভাবিক হওয়ার আগেই ধীরে ধীরে নিভে আসে ওর। রুদ্ধ শ্বাস জড়ালো হয়ে আসে, বুকে আটকা নিঃশ্বাস। সৌভিক ওকে ধরে রাখা মাঝেই টলে পড়ল মেয়েটা। লুটিয়ে পড়ল সৌভিকের হাত ছাড়িয়ে। লুটিয়ে পড়ে সম্পূর্ণ জ্ঞান খোয়াবার আগে বিড়বিড় করল, ভাইয়া। রাত 10টা, বিলাসবহুল কাবির ম্যানশন। পুরো বাড়ি নানান ফেরি লাইটের আলোয় ঝকঝক করছিল সন্ধ্যা পর্যন্ত। বউপরণ ছিল যে আজ। এখন দপ করে নিভে গেল সব আলো। অন্ধকার নেমে এসেছে অফ হোয়াইট রঙের দেয়ালগুলোতে। বাড়ির ভেতরটা গুমট, স্তব্ধতার রেশ পুরো বাড়িতে। ড্রয়িং রুমে চুপচাপ বসে আছেন বাড়ির সকলে। তোফায়েল কাবির, তৌসিফ কাবির, দুই ভাই পাশাপাশি মুখ ভার করে বসে আছে। মুখ বিভৎস নিরেট উভয়ের। ক্ষুব্ধতা স্পষ্ট তোফায়েল কাবিরের চেহারায়, মাথায় আগুন জ্বলছে এখনো। রুবিনা কাবির জড়সড় হয়ে দাঁড়িয়ে আছেন স্বামীর পেছনে। মুখ খোলার মতো ক্ষীণ সাহসটুকু কোলাচ্ছে না ভদ্রমহিলার। তোফায়েল কাবির বরাবরই গম্ভীর তপ্ত মেজাজি, রাগেন না তেমন, তবে রেগে গেলে সহজে দমেন না। সিঁড়ির নিচে বড় একটা লাগেজ। রুবিনা কাবির সেটার দিকে এক পলক তাকালেন, দৃষ্টি ফিরিয়ে সাহস জুগিয়ে নিভু স্বরে মুখ খুললেন ধৈর্য হারিয়ে। শুনুন না, দেখুন, একটু মাথা ঠান্ডা করুন। এভাবে রাগের মাথায় সিদ্ধান্ত নেবেন না, শান্ত হন আগে। ছেলেটার খোঁজ নিন একটু। রাগের মাথায় ও নিজেও বেরিয়ে গেছে, যদি ভুলভাল কিছু। চুপ করো, কচি খোকা নয় তোমার ছেলে। ভুলভাল করার মতো কি করবে, পেট পুরে নেশা করা ছাড়া? আর তুমি শান্ত হতে বলছো আমায়? শান্ত হব? আর কত? অনেক হয়েছে, অনেক সহ্য করেছি বেপরোয়া ছেলের বেপরোয়াপনা।
আমাদের স্ট্যাটাস, মান সম্মান সব খোয়া গেছে তোমার ওই ছেলের জন্য। যতটুকু বাকি ছিল আজ সেতটুকু জলে ভাসিয়ে দিয়েছে ও ছেলে। বাড়িতে তো আরও দুটো ছেলে আছে, তারা তো ওর বড়, তারা তো অমন হয়নি। ও কেন বেপথে পা বাড়ালো? আর সব কিছু লিমিট ক্রস করে গেছে, আজ আর ছাড় পাবে না ও। দুই ভাইয়ের মধ্যে তোফায়েল কাবির ছোট, বড় ভাই তৌসিফ কাবির। তিনি ছোট ভাইয়ের তুলনায় যথেষ্ট ঠান্ডা। তোফায়েল কাবির অকচাটা একটু। তৌসিফ কাবির ভাইয়ের রাগ বুঝে ঠান্ডা স্বরে বললেন, হয়েছে, এবার একটু শান্ত হ। রৌদ্র কেমন সেটা কারোর অজানা নয়। আর আজ যা হয়েছে তাতে রৌদ্রের এমনটা করা আমাদের কাছে অস্বাভাবিক হলেও ওর কাছে অস্বাভাবিক নয়। বিয়ে বাড়িতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এতে ইভার কাণ্ড যথেষ্ট দায়ী। ও না পালালে এর কিছুই হতো না। বিয়ের সিদ্ধান্তটা তো আগে থেকে নেওয়া হয়েছিল, এবার মতামতও নেওয়া হয়েছিল। ওকে তো জোর করা হয়নি বিয়েতে। তাহলে এমন উপস্থিত সময়ে বিয়ে ছেড়ে কাউকে না জানিয়ে পালিয়ে যাওয়ার মানে কি? শুরুতেই বাদ সাধলে এমন কিছুই হতো না। এখন হতো না বলছে ভাইজান? তখন শুরুতে বাদ সাধলে আরও বেশি অঘটন ঘটিয়ে বসতো ওই ছেলে। না জানি তখন কি করতো। বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কার জন্য? ওর জন্যই তো। ও নিজেই তো পাগল হয়ে গিয়েছিল ইভাকে বিয়ে করতে। ভাইয়ের ক্ষুব্ধ মুখশ্রী দেখে চোখ সরিয়ে রুবিনা কাবিরের দিকে তাকালেন তৌসিফ কাবির। শান্ত স্বরে প্রশ্ন করলেন, আদ্র কোথায়? ঘরে। ওকে ডাকো। রুদ্রের একটা খোঁজ নিতে বলো এখন। তার কথার মাঝে সদর দরজার দিকে আগমন ঘটল এবাড়ির ছোট ছেলে রুদ্বিক কাবির রুদ্রের। নেশাগ্রস্ত অবস্থায় এলোমেলো পায়ে টলতে টলতে ভিতরে ঢুকলো সে, সাথে শৌভিক আর রোহান। শৌভিকের কোলে জ্ঞানহীন একখানা রমণী। ড্রয়িং রুমে সবাই চকিতে তাকালো দরজার দিকে। রুদ্র ভেতরে পা রেখে চেঁচিয়ে ডাকলো নেশার টালে, তোফায়েল কাবির, আপনি কোথায়? দেখে যান, এসেছি আমি। এসেছে আপনার বেপরোয়া ছেলে। দেখে যান, সে একা আসেনি, বউ নিয়ে এসেছে। রুবিনা কাবির ছেলের টালমাটাল অবস্থা দেখে ছুটে গেলেন। রুদ্র, বাবা এসেছিস তুই? এ কী অবস্থা করেছিস নিজের? ও মম, আমার এই অবস্থা আজ প্রথম দেখছো নাকি? ডাকো তোমার স্বামীকে, তিনি দেখুক এসে। আমি বিয়ে করেছি, বউ এনেছি। আমাকে নাকি কেউ বিয়ে করবে না? এই দেখো, এই মেয়েটা বিয়ে করেছে আমায়। কোথায় তোমার স্বামী? বলতে বলতে তোফায়েল কাবিরের দিকে চোখ ফেলল রুদ্র। হাসলো, মাকে ছাড়িয়ে দু কদম এগিয়ে বলল, এই তো, এই দেখুন মিস্টার তোফায়েল কাবির, আপনার বৌমা এসেছে। এবারে ছোট বউ এসেছে, ওয়েলকাম করুন ওকে। এবার সবাই তাকালো শৌভিকের কোলে নেতিয়ে পড়া মেয়েটার দিকে। অমনি বৃহৎ হয়ে আসলো সবার চাহনি। উঠে দাঁড়ালেন দুই ভাই। তত্তরে মেজাজে আরও বেশি বিগড়ে গেল তোফায়েলের কাবিরের। উচ্চস্বরে ধমকে উঠলেন তিনি, অসভ্য ছেলে, মদ খেয়ে মাতলামো করছো বাপের সামনে? কে এই মেয়েটা? কাকে তুলে এনেছো তুমি? ও অন্য কারো মেয়ে নয়, ও আমার বউ। তুলে আনিনি, বিয়ে করে এনেছি ওকে। বাজ পড়ল কাবির পরিবারের বেপরোয়া ছেলের কথায়। বাড়ির অন্য দুই ছেলে আদ্র আর শুভ্র নিচে নামলো সিঁড়ি বেয়ে। চমকে শোভিকের কোলের মেয়েটার দিকে তাকালো সকালে। দাঁত খিচুনি দিলেন তোফায়েল কাবির। হাত মুঠো করে রাগ সংবরণ করলেন। তৌসিফ কাবির বললেন খানিক রাগ প্রকাশ করে, রুদ্র, এসব কি বলছো? মাথা ঠিক আছে তোমার? নেশার করে ভুলভাল বকছো। কে এই মেয়েটা? ভুলভাল বকছি না বাবাই, নেশার ঘরে নেই আমি, নেশা হয় না আমার। আমি বিয়ে করেছি, ও আমার বউ। মুখ খিচে তেড়ে গেলেন তোফায়েল কাবির। এই ছেলে দরজার বাঁধ ভেঙে দিচ্ছে বারংবার। কোথা থেকে কোন মেয়েকে এ অবস্থায় নিয়ে এসেছে কে জানে। স্বামীকে তেড়ে আসতে দেখে ছেলের সামনে ছেলেকে আড়াল করে ঢাল হয়ে দাঁড়ালেন রুবিনা কাবির। কি করছেনটা কি? শান্ত হন, আগে শুনুন ওর কথা। সরে দাঁড়াও মম। কি করবেন উনি আমার? মারবেন? মেরেছেন তো, সবার সামনে থাপ্পড় মেরেছেন আমায়। রুদ্বিক কাবির রৌদ্রের গায়ে হাত তুলেছেন উনি। আর কি বাকি আছে কারোর? চুপ, বেয়াদব ছেলে। রুবিনা, তোমার ছেলেকে আমার ধৈর্যের পরীক্ষা নিতে বারণ করো, ওর নেশা ছাড়াবো আমি। বলতে বলো, কে এই মেয়েটা? কার মেয়েকে এই অবস্থায় তুলে এনেছে ও? রুদ্র কেবলই গা দুলিয়ে হাসলো। আদ্র ঠোঁট ভিজিয়ে এগিয়ে যায়, ভাইকে টেনে ধরে নিজের দিকে। রুদ্র আর আদ্র দুই ভাই যমজ। আদ্রর পুরো নাম আদ্রিয়ান কাবির আদ্র। 23 সেকেন্ডের বড় ওরা একজন আরেকজনের থেকে। এক মায়ের গর্ভে একসাথে জন্মালেও দুই ভাই সম্পূর্ণ ভিন্ন, একে অপরের বিপরীত। আদ্র যথেষ্ট শান্ত স্বভাবের, আর রুদ্র অশান্ত নির্ভীক। চেহারাতেও বিন্দুমাত্র সাদৃশ্য ওদের। আদ্র রুদ্রকে টেনে বলল, রুডি, সিরিয়াস মোমেন্টে হেয়ালি করবি না একদম। আর যা ঘটেছিস তাতে আব্বু এমনিতেই রেগে আছে।
আর রাগাস না আব্বুকে, প্লিজ বি সিরিয়াস। কে ও? ওর এই অবস্থা কেন? ওকে মেরেছি, স্টুপিড এক থাপ্পড়ে জ্ঞান হারিয়েছে। এই নাকি ওই রুডভিট কাবি রৌদ্রের বউ। হা। আদ্র, তোমার ভাইকে দূরে সরাও আমার চোখের সামন থেকে। আমি কিন্তু আবার ওর গালে হাত তুলবো। কন্ট্রোললেস হতে বাধ্য করো না আমায়। ওকে এক্ষুনি বেরিয়ে যেতে বলো আমার চোখের সামন থেকে। এ বাড়িতে ওর কোনো আর জায়গা নেই। এমন উচ্ছৃঙ্খল ছেলের কোনো জায়গা নেই আমার বাড়িতে। বাপের কথায় গলা চিপিয়া বলল রুদ্র। উচ্ছৃঙ্খল? আমি উচ্ছৃঙ্খল? এই উচ্ছৃঙ্খল ছেলেকেই তো শৃঙ্খলে আনতে চেয়েছিলেন। বিয়ে বিয়ে দিতে চেয়েছিলেন। বউ এনে আমাকে ঘরে বাঁধতে চেয়েছিলেন। এই নিন বউ, আপনার উচ্ছৃঙ্খল ছেলের বউ। বিয়ে করেছি আমি ওকে, জোর করে বিয়ে করেছি। শুনে রাখুন, ওকে বিয়ে করেছি আমি। তোফায়েল কাবিরের সংযত হওয়া শক্তি কমে আসে। শফিকের দিকে রগে দৃষ্টিপাত করেন তিনি। এরাই তো এই রুখো ছেলের সঙ্গের সাথী। তোফায়েল কাবিরের অমন দৃষ্টি ঝট করে চোখ নামায় শফিক। গলা ফেঁচিয়ে মিনমিন করে বলে প্রশ্ন করার আগেই, রুদ্র যা বলছে একদম ঠিক বলছে আঙ্কেল। ও এই মেয়েটাকে বিয়ে করেছে। ফোঁস করে উঠলেন তোফায়েল কাবির। মুহূর্ত বিলম্ব করলেন না আর, সিঁড়ির নিচ থেকে লাগেজটা নিয়ে আসলেন গটগট পায়ে। প্রথমত সেটা ছুঁড়ে মারলেন সদর দরজার বাইরে। তারপর নেশাখোর ছেলের দিকে এগিয়ে আসলেন। রুবিনা কাবির আর আদ্রকে উপেক্ষা করে কলার ধরে হিড়িয়ে টেনে নিয়ে যেতে লাগলেন রৌদ্রকে। নেশার ভারে রৌদ্রের শক্তি দুর্বল হয়ে এসেছে, শরীরের সায় নেই বিন্দুমাত্র। কেউ বাধা প্রয়োগের আগে ছেলেকে বাড়ির বাইরে ছুঁড়ে মারলেন তিনি। গজগজিয়ে উঠল রৌদ্র। আবুর ওপর অধ্যত্ত হওয়ার ক্ষমতা থাকলেও সেই মানসিকতা নেই ওর। পারল না উদ্যত হতে। পিছিয়ে গেল হাত মুঠো করে। হুঙ্কার ছাড়লেন তোফায়েল কাবির। আজ থেকে এই বাড়ির দরজা পুরোপুরি বন্ধ তোমার জন্য। বেরিয়ে যাও। এমন ছেলে কোনো প্রয়োজন নেই আমার। আজ থেকে আমার একটা ছেলে আর একটা মেয়ে, দুটো সন্তানের বাবা আমি। আমার আর কোনো সন্তান নেই। আর কোনো সন্তান ছিল এটা ভুল ভাববো আমি। আমার কাছে আজ থেকে মৃত তুমি। ক্ষোভের বশবর্তী হয়ে মুখে যা আসলো তাই বলে ফেললেন তিনি। রুদ্র নির্বিকার। রুবিনা কাবির মুখে হাত রেখে চেঁচিয়ে ওঠেন, কিসব বলছেন আপনি? চুপ করো তুমি। আমাকে রুখতে আসবে না আজকেও। যদি আসো তাহলে আরও কঠিন ডিসিশন নিতে বাধ্য হব আমি। আজ হয় এই বদমাইশ ছেলে এই বাড়ি থেকে বেরোবে, নয়তো আমি। বলেই গজগজ করে সিঁড়ি বেয়ে উপরে উঠলেন তিনি। আর কিছু কাউকে বলার সুযোগ দিলেন না। উনি রেগে আছেন। রাগ কমলে সবটা ভুলে যাবেন। তৌসিফ কাবির শান্ত মস্তিষ্কে ধীরে শ্বাস ফেললেন। বললেন, রুদ্র, ভিতরে এসো। রুদ্র শুনল না, ছাড়া কণ্ঠে বলল, শফিক, ওই ডাস্টবিনটাকে ছুঁড়ে মার ওদের মুখে। ওরা থাকুক ওদের ছেলের বউকে নিয়ে। ছেলে নেই, আর থাকবেও না। চলে আয়। আজ থেকে আমি মৃত সবার কাছে। এই বাড়ির ছোট ছেলে মৃত। এই বাড়িতে আর ফিরবে না আমি। শফিক মেঘাকে সোফায় শোয়ালো। রুদ্রকে কেউ থামালো না, আর শুভ্র থামাতে গেলে বারণ করলেন তৌসিফ কাবির। এই মুহূর্তে বাপ ছেড়ে দুজনই চটে আছে। রুদ্র আপাতত বাড়ির বাইরে থাকুক দুদিন। মাথা ঠান্ডা হলে আবার ফিরে আসবে আপনা আপনি। এমনিতেও মাঝে মাঝে বেশি বাড়াবাড়ি করলে নিজ থেকে বাড়িতে ফেরেন না রুদ্র। শফিকের অ্যাপার্টমেন্টে থাকে দিনের পর দিন। ছেলে যাওয়ার মাত্রই রুবিনা কাবির মুখ চেপে কেঁদে উঠলেন। এই ছেলেটার কপালে কী আছে কেন বুঝতে চায় না ও। এখন না জানি কোন নতুন বিপত্তি বাঁধালো। চেনা নেই জানা নেই এই মেয়েটাকে বিয়ের নামে কোন মোড়ে এনে দাঁড় করালো এই ছেলে। সোফার উপর মেঘার নিস্পন্দন দেহ খানা পড়ে আছে। কপালের কাছে রক্ত শুকিয়ে জমাট বেঁধেছে ইতিমধ্যে। আদ্র আর শুভ্র একে অপরের দিক চাওয়াচাই করল মলিন মুখে। শাহিনা কাবির চুপ ছিলেন এতক্ষণ। এসব দেখে দেখে অভ্যস্ত এবাড়ির সবাই। তবে আজ ঝামেলা বেড়েছে। তিনি বিচলিত হয়ে ছুটে গেলেন মেঘার দিকে। মেয়েটার উপর কেউই ধ্যান দিচ্ছে না। মেয়েটার মুখশ্রী দেখে ভরকান শাহিনা কাবির। গালে স্পষ্ট 5 আঙুলের দাগ। কপাল কেটে রক্ত জমাট বেঁধেছে। কে এই মেয়ে? কি তার পরিচয়? কাবির পরিবার আজ মেতেছে রঙিন আনন্দে। পুরো বাড়িতে উৎসব মুখরতা। কত বছর পর আজ সেজেছে এই বাড়ি। বাড়ির সবাই মেতেছে নতুন আমেজে। এবারের বড় মেয়ে সিরাত কাবির। মেয়ের পর পদবি পরিবর্তন হয়ে সিরাত নেওয়াজ। তোফায়েল কাবিরের বড় মেয়ে সে। তোফায়েল কাবির তৌসিফ কাবিরের থেকে ছোট হলেও বড় ভাইয়ের আগে বিয়ে করেছিলেন তিনি। তার বিয়েটা ছিল প্রেমঘটিত। তৌসিফ কাবির নিজে দাঁড়িয়ে থেকে ছোট ভাইয়ের বিয়ে দিয়েছিলেন আগে। বড় ভাইয়ের বিয়ের আগেই একটা ফুটফুটে কন্যা সন্তানের বাবা হয়েছিলেন তোফায়েল কাবির। সেই কন্যা সন্তানই সিরাত। আর সেই সিরাত মা হয়েছে। বিয়ের প্রায় 5 বছর পর মাতৃস্বাদ পেয়েছে সে। এই নিয়ে খুশির শেষ নেই কাবির পরিবারে। সিরাত বিয়ের 2 বছর পর থেকেই কাবির মেনশনে ঠাঁই হয়েছে ওর। শ্বশুরবাড়িতে ঠাঁই মেলেনি। স্বামীসহ কাবির পরিবারে বসবাস তার।
বিয়ের 5 বছর পেরিয়ে যাবার পর একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছে সিরাত। আর সেই সন্তানের নামকরণ ধুমধাম পড়েছে কাবির মেনশনে। খুশির জোয়ার নেমেছে। সময় যাতাকলে পিষ্ট হয়ে মাঝে 5টা বছর কেটে গেছে। এর মধ্যেই এই 5 বছরে বাড়িতে কোনো অনুষ্ঠান হয়নি। শেষবার ধুম পড়েছিল এবাড়ির ছোট ছেলে রুদ্বীর কাবির রুদ্রের বিয়ে নিয়ে, কিন্তু সেটাও অযাচিত একটা স্মৃতি হিসেবে রয়ে গেছে। উৎসব ভেঙে শূন্যতা নেমেছিল এই বাড়িতে। রুদ্রের অনুপস্থিতি শূন্যতা। ছেলেটা সেই যে সেদিন বাড়ি থেকে বেরিয়ে গেছে ক্ষোভের বশবর্তী হয়ে আর ফেরেনি। দেশেও থাকেনি, পাড়ি জমিয়েছে অদূরে, সুদূর সুইজারল্যান্ডে। কাবির পরিবারের সবার মুখেই আজ উপচে পড়া হাসি। সিরাতের বাচ্চার নামকরণের অনুষ্ঠান ঘরোয়াভাবে। 2 দিনের একটা বাচ্চা। আজও দুপুরে হাসপাতাল থেকে ফিরে মা মেয়ে মুখোমুখি হয়েছেন হুটোপাটির। বাচ্চাটাকে নিয়ে টানাটানি শুরু হয়েছে সবার মাঝে। বাড়িতে ঢোকা মাত্রই সবার প্রথমে বাচ্চাকে কোলে নিয়েছে শুভ্র। অতি আলগোছে নরম তুলোর মতো ছোট্ট শরীরটাকে কোলে নিয়ে অজস্র চুমু খেলো সে। সে ওর বড় মামা। ইস, ভাগ্নি হয়েছে ওর। আদ্র ছটফট করে হাতাহাতি করছে বাচ্চাকে কোলে নিতে। শুভ্র ছাড়ছে না। ওর এখনও স্বাদ মেটেনি বাচ্চাকে কোলে নিয়ে। বাকিরা তো অধীর আগ্রহে অপেক্ষা করছে বিচলিত হয়ে। শুভ্র আদ্রের বড়। আদ্র উদ্গ্রীবতা ধরে রাখতে পারল না, বলল, ভাইয়া, এবার আমার কোলে দাও না ওকে। হসপিটালেও আমি ওকে কোলে নিতে পারিনি। আগে ওর একটা নাম দেব, তারপর ছাড়বো ওকে। ওর নাম কি দেওয়া যায় বলো তো? আহিয়ান নেওয়াজ আর সিরাত নেওয়াজের একমাত্র মেয়ের নাম কি দেওয়া যায়? আহিরাত নেওয়াজ। নামটা কেমন? কাল অনেক ভেবে ভেবে নামটা বাছাই করেছি। আপু, বল তো নামটা কেমন হয়েছে? ভাইয়া পছন্দ হয়েছে তোমার? সিরাত আর আহিয়ান কেবলই হাসলো। শুভ্রের বড় সিরাত। সিরাত মুচকি হেসে বলল, তোর পছন্দ হলেই হলো। বড় মামা হিসাবে ওর নামটা না হয় তোর পছন্দই হোক। অবজেকশন। চিকন মেয়েলি উঁচু কণ্ঠে সবাই তাকালো সিঁড়ির দিকে। এবারই ছোট মেয়ে হাজির। তৌসিফ কাবিরের ছোট মেয়ে, শুভ্রের একমাত্র বোন সাফা কাবির। এতক্ষণ ঘরে ছিল। সিরাতের আসার আভাস পেয়েও নামেনি। এখন নেমে হুটোপাটি করে দৌড়ে আসলো। ভরা গাল হেসে শুভ্রের কোলে বাচ্চাটাকে দেখে উজ্জ্বল হয়ে উঠল। বলল, মাশাআল্লাহ আপু, তোমার মেয়ে তো পুরো আমার মতো দেখতে হয়েছে। এসেছে গাব্বু। আমাদের আহিরাত পুরো সিরাত আপুর মতো মিষ্টি হয়েছে। তোর মতো চুনুপুটি হয়নি। শুভ্রর কথায় মুখ ভ্যাংচায় সাফা। ভাইয়া, মোটো আমি চুনুপুটি নই। আর ও তো আমার মতোই হয়েছে। আর ওর নামটাও আমিই রাখবো। ওর একমাত্র খালামণির যে নাম রাখবে সেটাই গ্রহণযোগ্য হবে। পুরো 1.5 ঘন্টা ধরে গুগল করে নাম সিলেক্ট করেছি আমি। ওর নাম আলিশা নেওয়াজ। চুপ করবি? আমি ওর নাম যেটা রেখেছি সেটাই হবে। তোর এসব আলিশা এলিশা এসব কিচ্ছু রাখা হবে না। ভাইয়া, উফ, থামবি তোরা? এইচএসসি থেকে শুরু করেছিস। সিরাতকে একটু বিশ্রাম নিতে দিবি তো? হসপিটাল থেকে ফিরেছে মেয়েটা। এইসব নাম রাখারাখি সন্ধ্যায় হবে, এখন নয়। এখন বাচ্চাকে মায়ের কোলে দিয়ে যে যার ঘরে যা। শাহিনা কাবিরের কড়া ধমকে থামলো 2 ভাই বোন। এ দুটো সবসময় এমন। বয়স বেড়েছে কিন্তু বাচ্চামো যায়নি খুনচটিপনায়। তোফায়েল কাবির আর তৌসিফ কাবির সোফায় বসে ওদের এহেন কাণ্ড দেখছেন আর মিটে মিটে হাসছেন। রুবিনা কাবির ব্যস্ত কিচেনে। শুভ্রর কোল থেকে বাচ্চাটাকে নিজের কোলে নিল আদ্র। অমনি যেন প্রাণ ফিরে পেল সে। সিরাত এদিক ওদিক তাকিয়ে সাফাকে উদ্দেশ্য করে নিচু স্বরে বলল, ও কোথায়? ঘরে আছে। জ্বর কেমন হলো এখন? কমেছে? টেম্পারেচার কমেছে একটু, এখন ঘুমিয়েছে। আদ্র ভাই একটু আগে জ্বর মেপে ওষুধ খাইয়েছে। দুপুর গড়িয়ে সন্ধে। বাড়িতে টুকটাক মেহমান এসেছে। ড্রয়িং রুম মুখরিত। সিরাত বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে সবার মাঝে। আহিয়ান বারবার ততস্থ হয়ে পরখ করছে মেয়ে বউকে। অনেক সাধনার পর বাবা হয়েছে সে। এই সুখের জন্য কতদিন কি পেরোতে হলো, কত ঝড়ঝাপটা পেরোলো, অবশেষে সে বাবা হয়েছে। রুবিনা কাবির আর শাহিনা কাবির মেহমানদের আপ্যায়নে ব্যস্ত। ড্রয়িং রুমের অন্য পাশে বাড়ির কর্তাদের আড্ডা বসেছে। আদ্র বেরিয়েছিল বাইরে। হাতে করে অসংখ্য ব্যাগ নিয়ে ফিরল। সব ব্যাগ ভর্তি খেলনা। এত সব খেলনা দেখে সিরাত বিস্ময়ে অতবাক হয়ে বলল, এত সব কী কিনে এনেছিস তুই? 2 দিনের একটা বাচ্চা, ও এসব নিয়ে খেলতে পারবে? যখন পাবে তখন খেলবে। এইসব সফট টয়স, ওর আঘাত লাগবে না একটু? আমার মামুনির জন্য তার মামার দেওয়া প্রথম উপহারগুলো। বলতে বলতে এক পাশে নজর পড়ল। এক কোণে সোফায় গা এলিয়ে গুটিসুটি মেরে নিশ্চল হয়ে বসে আছে কেউ। আদ্র খেলনাগুলো ঝটপট রেখে সেদিকে এগোলো। সামনাসামনি বসতেই পাশের ট্রে নজরে পড়ল। বাটি ভর্তি স্যুপ রাখা। আদ্র পূর্ণদৃষ্টিতে পরখ করলো সামনের জনকে। মেয়েটার
চোখ মুখ লাল, টকটকে ফর্সা চেহারা শুকিয়ে গেছে দুদিনের জ্বরে, মলিন মুখ, চোখ দুটো ফোলা ফোলা। আদ্র বলল মোলায়েম কণ্ঠে, আমার মেঘবুড়ির কি হয়েছে? জ্বর কমেছে তো? তাহলে এখনো এভাবে মনমরা হয়ে বসে আছো কেন? সামনের মেয়েটার বসে যাওয়ার স্বর। মাথাটা ধরেছে আবার। ভালো লাগছে না কিছু। তোমাকে যা আনতে বলেছিলাম এনেছো? আদ্র সতর্কিত নজরে এপাশ ওপাশ তাকালো। সাফা সিরাতের কোলের বাচ্চার ছবি তুলতে ব্যস্ত। এতক্ষণে হাজার খানেক ছবি তোলা শেষ। আদ্র পকেট থেকে কয়েকটা চকলেট বের করলো, চোখ চুরিয়ে এগিয়ে দিয়ে বলল, টুকটুকির নজরে পড়লে এগুলোর একটাও পেটে যাবে না তোর। ওকে আলাদা করে দুটো দিয়ে বাকিগুলো নিজের জন্য রেখে দিস। অতঃপর সুপের বাটির দিকে তাকিয়ে আবার বলল, খাসনি কেন? মুখ তেতো হয়ে গেছে, কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। এখানে সবার থেকে আলাদা হয়ে বসে আছিস কেন? বাবুর কাছে যা। না না, যদি আমার থেকে ইনফেকশন হয়ে যায়? মাঝে মাঝে এমন বোকার মতো কথা বলিস, তোর থেকে ইনফেকশন হবে কেন ওর? কথাটা একটু জোরে ছিল, সিরাতের কানে পৌঁছেছে। সিরাত গলা উঁচিয়ে বলল, আর বলিস না, ওকে কখন থেকে আমার কাছে ডাকছি, নিজেও আসছে না, আমাকেও যেতে দিচ্ছে না ওর কাছে। বাবুর কাছেও আসছে না। ও জ্বর থেকে নাকি বাবুর ইনফেকশন হবে। লজিক শুনেছিস ওর? আদ্র দুদিকে মাথা নাড়ল। এই মেয়ে মাঝে মাঝে এমন বাচ্চাদের মতো বোঝে, অথচ সবসময় নিজেকে বিজ্ঞ হিসেবে প্রেজেন্ট করে সবার সামনে, যেন কত বোঝে ও। মেয়েটা উঠে দাঁড়ালো, বলল সবার উদ্দেশ্যে, আমি ঘরে গেলাম, চোখ খুলে রাখতে পারছি না। পা বাড়াতে গেলে শাহিনা কাবির গলা বাড়িয়ে বললেন, স্যুপ কখন দিয়ে গেছি, খাসনি কেন? খেয়ে যা। মেয়েটা সিঁড়ি বেয়ে উঠতে উঠতে জবাব দিল ছোট করে, খাবো না মনি। ওদের ভাই বোনের মাঝে ক্যাচার লেগেছে আবার, বাচ্চার নাম কে রাখবে এই নিয়ে। শুভ্র আর সাফা তর্কে লেগেছে একে অপরের সাথে। ওদের মাঝে ঢুকিয়েছে আহিয়ানকে। শুভ্র বলছে বাচ্চার নাম রাখা হবে আহিরাত। অন্যদিকে সাফা জিম্মি খেয়ে বসে আছে, বাচ্চা ওর দেওয়া নামটাই রাখা হবে। আহিয়ান ফেসেছে এদের দুটোর মাঝে। কে বলবে এ দুটোর বয়স, একটার 29, অন্যটার 20। শুভ্র 30-এর কাছাকাছি পৌঁছেছে, অথচ নিজের বোনের সাথে বাচ্চার মতো ঝগড়া করে সারাদিন। সাফা চেঁচালো, আম্মু, তোমার ছেলেকে আমার সাথে তর্ক করতে বারণ করো। বাবুর নাম আমি রাখবো, আমার দেওয়া নামটাই রাখা হবে। কিছুতেই না, বাবুর নাম তো আমি রাখবো। ভাইয়া, আমি কিন্তু তোমার এই ঝগড়ার কথাটা সবটা মেহের আপুকে জানিয়ে দেব। তোর মেহের আপুকে ভয় পাই আমি? ভয় পাও না? আপুর সাথে তোমার বিয়ে ভেঙে দেব আমি, বলবো ছেলে ঝগড়ুটে। ছেলে মেয়েকে থামালেন তৌসিফ কাবির। তোমরা দুজনে থামবে? সিরাত আর আহিয়ানকে ঠিক করতে দাও ওদের মেয়ের নাম, তোমাদের ঝগড়া বাঁধাতে হবে না এই নিয়ে। আদ্র বলল, আচ্ছা তোরা দুজন থাম, আমি একটা নাম ডিসাইড করে দিচ্ছি। আমি বড় মামা, আমি সবার আগে নাম ঠিক করেছি, তাই আমার দেওয়া নামটাই রাখা হবে, তাই না ভাইয়া? শুভ্রর কথা শেষের প্রশ্নটা আহিয়ানের উদ্দেশ্যে। আহিয়ান শুধু মাথা নাড়ল। এতে তেতে উঠল সাফা, জেজু, তুমি ভাইয়ার ফরে যাচ্ছ কেন? তুমি না আমার পার্টনার? আমার দল হয়ে ভারী ভারী করবে তুমি। বাচ্চার নাম আমি রাখবো, ওর নাম আলিশা নওয়াজ, এটাই ফাইনাল। সাফার কথা শেষ হতে না হতেই মেন দরজার কাছ থেকে একটা ভরাট পুরুষালী কণ্ঠ ভেসে আসলো, বাচ্চার নাম ঠিক করব আমি, রুদ্বিক কাবির রৌদ্র। আমার দেওয়ার নামটাই সিলেক্ট করা হবে, ওর নাম রাখা হবে রামিশা নওয়াজ। উক্ত স্বর কর্ণপাত হওয়ার মাত্রই বাড়ির সবাই ধপ করে ওঠে, ছ্যাদ করে একাধিক জোড়া দৃষ্টি চকিতে চায় সদর দরজার দিকে। অমনি আটকে যায় সবার দৃষ্টি। সদর পেরিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করছে রুদ্বিক কাবির রৌদ্র। হাতে বড়সড় একটা লাগেজ, কপালের চুল আশ্রে পড়া, পরনে একখানা কালো শার্ট আর প্যান্ট, হাতের শার্টের হাতা গোঠানো কুনি অবধি, কলারের নিচে 3টে বোতাম খোলা, উদম লোমশ বক্ষ অনেকটা দৃশ্যমান। রুবিনা কাবির ঝাঁকুনি দিয়ে ওঠেন, 2 কদম পিছিয়ে যান তিনি। দীর্ঘ 5 বছর সামনাসামনি ছেলে মুখশ্রী দেখে অবিশ্বাস্য ঘিরে ধরে তাকে। চোখ ঝাপসা হয়ে আসে, তিনি অবিশ্বাসে অস্ফুট স্বরে উচ্চারণ করেন হাঁসফাঁস করে, রুদ্র। আদ্র আর শুভ্র বিড়বিড়ি উচ্চারণ করলো, রুটি। সন্দিহান চোখে তাকিয়ে সকলে। তুফাইল কাবির ছেলেকে দেখে জমে গেলেন। রৌদ্র লাগেজ রেখে সোজাসুজি সিরাতের দিকে এগিয়ে আসলো। সিরাত ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে। রুদ্র হাঁটু মুড়ে বসলো সম্মুখে, ভ্রু নাচালো, কোলে বাচ্চার দিকে দৃষ্টি ফেলে আকস্মিক মৃদু হাসলো বোধ হয়। হাত বাড়িয়ে দেওয়ার আগে সিরাতের দিকে তাকে বলল, ফ্লাইট থেকে নেমে ফ্রেশ হয়ে স্যানিটাইজ করে তারপর এসেছি, রামিশাকে ছুতে পারি তো আপু? সিরাত হেসে ওঠে, ততক্ষণাৎ মাথা ঝাঁকায়, বাচ্চাকে তুলে দেয় রৌদ্রের কোলে।
রুদ্র বাচ্চাটাকে নিয়ে দাঁড়িয়ে যায়। জীবনের দ্বিতীয় কোনো নবজাতককে কোলে নিল সে। একেবারে ছোট্ট বিড়াল ছানার ন্যায় ঘুমাচ্ছে ছোট চোখ বুজে। রুদ্র সবাইকে তাজ্জব করে বাচ্চার কপালে চুমু খেলো। বলল পুরু কণ্ঠে, রামের সাথে পুরো আপুর মতো হয়েছে দেখছি। বেবি পুরো তোমার মতো হয়েছে আপু। ড্রয়িং রুমে কারো মুখে রানিং, এখনও তাজ্জব বনে হতবাক সকলে। রুদ্র ফিরেছে, এত বছর বাড়ি ফিরেছে রুদ্র। এটাই অবিশ্বাস্য বটে। যে ছেলে এতদিন কারোর সাথে যেচে পড়ে যোগাযোগ অবধি করেনি, সেই ছেলে আজ হঠাৎ করে ফিরে এসেছে। কাউকে না জানিয়ে বাড়ি ফিরেছে রুদ্র। রুবিনা কাবিরের চোখ থেকে টুপ করে পানি গড়ায়। 5 বছর পর তার ছেলে ফিরেছে। আশ্চর্য তিনি। কতটা বদলে গেছে রুদ্র। স্বাস্থ্য বেড়েছে, চেহারার গড়ন পাল্টেছে এই 5 বছরে। চামড়ার উজ্জ্বলতা বেড়েছে, ঘন দাড়ি উঠেছে চোয়ালে। ছুটে আসলেন রুবিনা কাবির। ছেলের বাহু আঁকড়ে শব্দ করে কেঁদে উঠলেন এবার। রুদ্র, তুই তুই এসেছিস বাবা, ফিরেছিস তুই? আমি স্বপ্ন দেখছি না তো? রুদ্র, তুই সত্যিই আমার চোখের সামনে? ও মম, কাঁদছো কেন? আই এম হেয়ার, ডোন্ট ক্রাই। এসব কান্নার সাউন্ড আমার পছন্দ নয়। ফুপিয়ে উঠেন রুবিনা কাবির। রুদ্র বাচ্চাকে কোলে থেকে নামায়, সিরাতের কোলে তুলে দেয়। আহিয়ানকে জড়িয়ে ধরে এবার, হোয়াটসঅ্যাপ জিজু, কংগ্রাচুলেশনস অন বিইং এ নিউ ফাদার। অতঃপর শুভ্রর দিকে এগোয়, বুক মিলিয়ে বলে, ও বো, কতটা বদলে গেছিস। কি দেখছিস সেভাবে? আই এম ইয়োর রুডি ইয়ার। রুদ্রের আচরণ বড্ড স্বাভাবিক। সবাই বিমূঢ় হয়ে তাকিয়ে আছে শুধু। অতিথি বলতে এখন বাড়িতে আছেন তৌসিফ কাবির আর তোফেল কাবিরের কিছু বিজনেস পার্টনার। তৌসিফ কাবির আর তোফেল কাবির দাঁড়াতেই তারাও দাঁড়িয়ে গেলেন খিউ কালবাদ। এই ছেলেটাকে চিনলেনই না কেউই। আদ্র শুভ্র পাশ থেকে ডাকে অবিশ্বাসের সুরে, রুটি। রুদ্র পাশ ফিরে যায়, নির্বিকার চাহনি এবার। আদ্রকে দেখেও প্রতিক্রিয়া দেখালো না ও, বরং রুফলেট করলো। তৌসিফ কাবিরের দিকে এগোলো। বাবাই, কেমন আছো? তৌসিফ কাবিরকে জড়িয়ে ধরে রুদ্র। সবার মুখ বন্ধ হয়ে গেছে যেন। জোর করেও কেউ কথা ফুটাতে পারছে না মুখে। রুদ্র তৌসিফ কাবিরকে ছেড়ে শাহিনা কাবিরের দিকে এগোলো। আলতো জড়িয়ে ধরলো তাকেও। অতঃপর শেষ পথে দৃষ্টি ফেরালো সাফার দিকে। এমনি চোখ বড় বড় করে তাকালো রুদ্র। সাফা ভ্যাট ভ্যাট করে তাকিয়ে আছে হা বনে। রুদ্র যখন বাড়ি ছাড়লো তখন ওর বয়স 14 পেরিয়ে 15 কোঠায়। এত বছর রুদ্রকে সচক্ষে দেখেনি। মুখাবয়ব দৃষ্টিতে অনেকটা স্পষ্ট হয়ে আছে। রুদ্র তো ঠিকঠাক যোগাযোগও করতো না। মাঝে মাঝে শুভ্র ফোন করলে অডিও কলে কথা বলতো। এত বছরে ভিডিও কলে 2বার কথা হয়েছে কিনা তাও সন্দিহান। রুদ্র সাফাকে দেখি কৌতূহলী স্বরে বলল, আরে টুকটুকি, হাউ আর ইউ সিস্টার? কত বড় হয়ে গেছিস। তোকে সেই পিচ্চি গাব্বু দেখেছিলাম। কেউ কোনো কথা বলছে না। হলরুমে রুবিনা কাবিরের ফোপানোর শব্দ ভেসে আসছে খানিক বাদ বাদ। রুদ্র গা মোড়ালো, ঘাড় ডলল। নিজের প্রতি কারো প্রতিক্রিয়া না দেখে সিঁড়ির দিকে পা বাড়াতে বাড়াতে বলল, আই হোপ আমার ঘর আমারই আছে। আমি চললাম ঘরে। মম, আমার লাগেজ আমার ঘরে পাঠিয়ে দিও। আপাতত টায়ার্ড আমি। বলে দবা দবা পা ফেলে সিঁড়ি বেয়ে উঠল রুদ্র। নিচে মুহূর্তবনে অবিশ্বাসে তাকিয়ে রইল সকলে। রুদ্র সবার সাথে সাথে কথা বলল, অথচ নিজের বাপের দিকে একবারও ফিরে চাইল না ভুল করেও। তোফেল কাবির আদৌ ঝাপসা চোখে দেখেই গেলেন ছেলেকে। রুদ্রের এমন হঠাৎ ফিরে আসার ব্যাপারটা সিরাত একটু একটু জানত। রুদ্রের সবচেয়ে কাছের মানুষগুলোর মধ্যে সিরাত সবার আগে। সিরাতের সাথে রোজ কন্ট্যাক্ট ছিল ওর। বাড়ির কারোর সাথে জোর করে কথা বলার চেষ্টা করেনি। শুভ্রর সাথে কথা বলতো মাঝে মাঝে। সেখানে ও শুভ্র নিজে থেকে কন্ট্যাক্ট করতো। আর বাকি একজন তৌসিফ কাবির, তার সাথেও কথা হতো রুদ্রর। যেখানে নিজের মায়ের সাথে কথা বলতো না সে, সিরাতের বেবি হওয়ার পর সিরাত আবদার করেছিল ভাইয়ের কাছে যেন একটাবার দেশে ফিরে আসে ও। কতদিন দেখা হয় না, বড় আপুরা আবদার রেখেছে রুদ্র। হঠাৎ করে ফিরে এসেছে কাউকে কিছু না জানিয়ে। সিরাত সবটা খুলে বলল সকলকে। রুদ্রের ঘর উড়ে আছে। রুবিনা কাবির সবসময় পরিপাটি করে রাখেন ছেলের ঘর, কাউকে ঢুকতে দেন না। ছেলে ছিল না তো কি হয়েছে, ছেলে রেখে যাওয়া স্মৃতি তো ছিল, যা আঁকড়ে দীর্ঘ 5টা বছর কাটিয়েছেন তিনি। বাড়ির সবার হাস্যোজ্জ্বল মুখে আধা নেমেছে, তবে ভেতর ভেতর অত্যধিক আনন্দিত সকলে। তোফাল কাবির সেই সন্ধ্যেতেই মুখ বুজে ঘরে রয়েছেন, আর নিচে নামেননি। রাতের খাবারও নামেননি। রৌদ্র ফিরে ঘুমিয়েছে। রাতের খাবারে সেও নিচে নামেনি। রাত 11টা বাজতে চলল। রুবিনা কাবির ট্রেটে খাবার সাজিয়ে ছেলের ঘরে ঢুকলেন। সবুজ রঙার ডিম লাইট জ্বলছে। সুইচ বোর্ড হাতড়ে আলো জ্বালালেন রুবিনা কাবির। উবু হয়ে শুয়ে ঘুমাচ্ছেন রুদ্র।
পুরোপুরি ঘরে ঢুকতেই মদের গন্ধ ধক করে নাকে বিঁধল তার। অমনি মুখ কুঁচকে আসলো। রৌদ্র মদ খেয়েছে, এখনও এই স্বভাব বদলায়নি ওর। বিদেশে এতদিন কি করেছে তা জানা নেই, কেমন ছিল তার ছেলে জানা নেই, কি করে চলেছে ও, এত বছর কিভাবে কাটিয়েছে। রুবিনা কাবিরের অন্তঃস্থলে হাজারো প্রশ্ন। ঢোক গেলে নাক ছিটকালেন, পা বাড়ালেন তিনি। বিছানার পাশে দাঁড়িয়ে খাবার ট্রে রেখে ছেলেকে ডাকলেন, রুদ্র, এই রুদ্র, ওঠ। ঘুমের ঘোরে নড়ে চড়ে জবাব দিল রুদ্র, ও মম, ডিস্টার্ব করো না, ঘুমাচ্ছি। ওঠ এখন, কথা আছে তোর সাথে আমার। দ্বিতীয়বার ডেকে উঠতেই বসে রুদ্র, গা মুড়িয়ে হাই তোলে, চোখ ডলে মায়ের দিকে তাকায়। রুবিনা কাবির বসেন ছেলের পাশে, ছলছল চোখে চেয়ে কান্না চেপে বলেন, বদলাসনি তুই এখনো মদ? ও মম, রুডভিক কাবির রুদ্র, আমি কেন বদলাবো? তবে একটু বদলেছি, না বদলালে ফিরে আসতাম না এই বাড়িতে। আমার কথা এত বছরে তোর একটা বারের জন্য মনে পড়েনি? পড়েছে তো, আপুর থেকে সবসময় খোঁজ নিয়েছি তোমার। খোঁজ নিয়ে কাটিয়েছিস? দেখার ইচ্ছে হয়নি মাকে? হয়েছে, তোমার ছবি ছিল আমার কাছে, সেখানে দেখেছি হাজারবার। রুবিনা কাবির বাক হারালেন এক মুহূর্ত, কণ্ঠের রুদ্ধতা ঠেলে বললেন, এতদিন ফিরিসনি কেন? ইচ্ছে হয়নি তাই। আবার চলে যাব, যা 2 সপ্তাহের জন্য এসেছি। রুদ্র, ইয়েস মম, আবার ফিরবি মানে? তোকে আর কোথাও যেতে দেব না আমি। আমার 2 ছেলে, এক ছেলেতে বুকে ভরেন আমার। তোর বিরহ খুব কাঁদায় আমার মাতৃহৃদয়কে। এবার যদি আমাকে ছেড়ে চলে যাস তাহলে এবার মরে যাব আমি। মম, প্লিজ স্টপ, এসব কান্নাকাটি আমার পছন্দ নয়, বিরক্তি লাগে। ফুপিয়ে থামেন রুবিনা কাবির, ভেজা চোখ মুছে বলেন ভেজা স্বরে, কত বছর পর তোকে পেয়েছি, কান্না আটকাবো কী করে? আমি তো তোর মা। আই নো। বারবার দায় সারা জবাব রুদ্রের। রুবিনা কাবির বললেন, তোর বাবার সাথে কথা বললি না একবারও? হোয়াট? কে আমার বাবা? আমার কোনো বাবা নেই। রুডভিক কাবির রুদ্র, বাট কবির পরিবারের সন্তান নই। কাবির পরিবারের সেই সন্তান মরে গেছে, বলেছিল তোফায়েল কাবির। সো আমার কোনো বাবা নেই, কারো সন্তান নই আমি। রুদ্র, রুদ্রের জবাব নেই এই বেলায়। বাবার প্রতি পাহাড় সম অভিমান। রুবিনা কাবির এই মুহূর্তে ছাড় দিলেন, বললেন, খাবার এনেছি, খাবি না? খাইয়ে দাও, খিদে পেয়েছে। মুচকি হাসলেন রুবিনা কাবির। তার ছোট ছেলে স্বভাব এটা। তিনি ট্রেতে হাতে নিয়ে বললেন, এতদিন ওই দূরপ্রবাসে কে খাইয়ে দিত তোকে? না খেয়ে খেয়ে চেহারার কি অবস্থা করেছিস? কি অবস্থা করেছি? দেখেছো আমায়, কি সুন্দর হয়েছে আমি? তোমার বড় ছেলের থেকেও সুন্দর হয়েছে 5 বছরে, তাই না? রুবিনা কাবির আবারও মুচকি হাসলেন, ছেলের মুখে খাবার তুলে দিলেন। আদ্রের সাথে নিজের এই পার্থক্য করার স্বভাবটা গেল না এখনো। আদ্র আর শুভ্র উজ্জ্বল ফর্সা, সেদিক থেকে রৌদ্র একটু চাপা পড়নের। উজ্জ্বল শ্যামলাসে, তবে বড় 2 ভাইয়ের তুলনায় রৌদ্রের মুখশ্রীতে জ্যোতি আলাদা। ইয়াং যুবক হিসাবে এক পলকে যে কারো দৃষ্টি আকর্ষণের মতো সৌন্দর্যের অধিকারী রৌদ্র। আগের তুলনায় অনেক বদলেছে, বেশি বেড়েছে। এত বছর পর ছেলেকে দেখে বারবার আনন্দের অশ্রুতে চোখ ভিজে যাচ্ছে রুবিনা কাবিরের। ছেলেকে খাইয়ে দেওয়ার পাশাপাশি ভরার চোখে চেয়ে চেয়ে দেখছেন তিনি। রৌদ্রের দাম্ভিকতা বরাবরই বেশি, তাই তো সে বেপরোয়া। এখন কি হবে এই বকে যাওয়া ছেলের? ও কি একটুও বদলায়নি? আবারও চলে যাবে বিদেশ? না, কিছুতেই না। রুবিনা কাবির আর ছাড়বেন না ছেলেকে, কিছুতেই ছাড়বেন না।